ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে চলছে বিএনপির র্যালি। শুরুতেই সেই খবর জেনে নেব আমরা। সহকর্মী মনিরুল ইসলাম রয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়। মনির, শোভাযাত্রা কখন নাগাদ শেষ হবে? মানিক মিয়া অ্যাভিনিউতে আর কোনো কার্যক্রম আছে কিনা দলটির, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। আসলে আজকে ঐতিহাসিক দিনের ঐতিহাসিক কর্মসূচি বারবার আসলে একই কথা বলা হচ্ছে, কারণ আজকের দিনটাকেও বিএনপি সেরকম কর্মসূচি দিয়েছে এবং সেই ধরনের জনসমাগম হয়েছে, সেরকম স্বতঃস্ফূর্ততাও আমরা দেখতে পাচ্ছি। আধা ঘন্টা যাবৎ হলো যে এখানে তাদের যে শেষ বা আজকের শোভাযাত্রার উদ্দেশ্য স্থল বা শেষ জায়গায় যেখানে সমাবেশ শেষ হবে, শোভাযাত্রা শেষ হবে, সেখানে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে মিনিট 30 আগে এখানে আসলে তাদের শোভাযাত্রার অংশ সেটা আসতে শুরু করেছে। ইতিমধ্যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা এখানে আসতে শুরু করেছে। আমরা যতদূর এই কেন্দ্রীয় নেতারা যেটা দাবি করছেন, এখনও এই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শাহবাগ পর্যন্ত এখনও এই মিছিলটির অবস্থান রয়েছে এবং মিছিলটি তাহলে এখানে যে কখন নাগাদ এসে শেষ হবে সেটিও আসলে নির্দিষ্ট কোনো সময় নেই। যতদূর ধারণা করা হচ্ছে যে আরও মিনিট 30 হবে, সেটির পরে এখান থেকে একটা সংক্ষিপ্ত সমাবেশ বা একটা ধন্যবাদ জ্ঞাপন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা উপর থেকে পাখির চোখে মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখানকার লোকজন যত আসছেন তাদের ব্যাপ্তি। নেতাকর্মীরা ইতিমধ্যে তারেক রহমানের বক্তব্য শুনেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছেন। সেই বক্তব্য শুনে মোটামুটি উজ্জীবিত সারা দেশ থেকে এখানে এসছে, বিভিন্ন ইউনিট, ওয়ার্ড, বিভিন্ন থানা থেকে এখানে এসছেন। আজকের যে এই যে 7 নভেম্বর বিএনপির যিনি এই যে আহ্বায়ক, তিনি, আমরা তার সাথে একটু কথা বলছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য জেডএম জাহিদ হোসেন। জাহিদ ভাই, কেমন হলো আজকে সারাদিনের কর্মসূচি? আমি বলতে চাই না, বলবেন আপনারা, বলবে ঢাকার মানুষ, বলবে ইলেকট্রনিক মিডিয়া এবং টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার মানুষ। আজকে কি হয়েছে আমরা কোনো বয়ান তৈরি করতে চাই না। আমরা বাস্তবতায় বিশ্বাস করি এবং মনে করি যারা বিভিন্ন বয়ান দিচ্ছেন তাদের মনে রাখা উচিত বাংলাদেশের বৃহত্তম দল, জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, নেতা হচ্ছে দেশনায়ক তারেক রহমান। কি পরিমাণ সাংগঠনিক দক্ষতা থাকলে আজকে শুধু দলের লোক নয়, দলের বাইরেরও বিভিন্ন পেশার মানুষ আজকে উদ্বেলিত রাস্তায়। তারা কোনো বয়ান শুনতে চায় না। বয়ান একটাই, জনগণের অধিকার চায়। যারা টেলিভিশনের টক শোতে বয়ান দেন অথবা ফিচার লেখেন, ধন্যবাদ রেখেই বলতে চাই, 47 না হলে 71 হতো না, 71 না হলে 90 হতো না, 90 না হলে 24 হতো না। ইতিহাসকে অস্বীকার করা যায় না। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দেখছি যে বিএনপির যারা কেন্দ্রীয় নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ রয়েছেন, বিএনপি নেতা আব্দুল সালাম সহ আরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তারা একটি ট্রাকে করে এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। মোটামুটি এখন বলা যায় যে শেষের দিকে এই শোভাযাত্রা বা এই কর্মসূচির আয়োজন। এই যে ছোট্ট একটা অস্থায়ী মঞ্চ করা হয়েছে, এই মঞ্চে বিএনপির কেন্দ্রীয় নেতারা উঠবেন, এখানে ধন্যবাদ জ্ঞাপন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে মোটামুটি শেষ হবে। ইতিমধ্যে আমরা যতজনের বক্তব্য শুনছি আজকে এই অনুষ্ঠানের শুরু থেকেই বা আজকে এই কর্মসূচির শুরু থেকেই আজকে ব্যাপক জনসমাগম হয়েছে। আজকে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা এই শোভাযাত্রায় অংশ নিয়েছে বিএনপির বিভিন্ন পর্যায়ের বা বিএনপির কেন্দ্রীয় বা বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ঢাকা নয়, শুধু রাজধানীর বাইরে থেকেও এখানে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন বিভাগীয়, মহানগর, বিভিন্ন থানা, উপজেলা পর্যায় থেকে আজকে এই সমাবেশ হয়েছে বা শোভাযাত্রা হয়েছে। আসলে বিএনপি নিশ্চয় মনে রাখার মতো কর্মসূচি করলো, তারা দলীয়ভাবেও নিশ্চয়ই তারা এটা মনে করছেন। এবং বিএনপি বলছিল যে এই যে আজকে এত বড় সমাবেশ বা বিপ্লব সংহতি দিবস উপলক্ষে যে কর্মসূচি, এটা নিয়ে বিএনপি বারবারই তারা যখন পরিকল্পনা করছিল সেই সময় থেকে বলছিল যে বিগত 16-17 বছর ধরে বিএনপি এই দিবসটি তারা পালন করতে পারেনি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের
যখন উত্থান আসলে মুক্তিযুদ্ধের পরে তার দল করা বা হচ্ছে তার সেনাবাহিনীতে তার যখন উত্থান, সেই সময় থেকে এই দিনটি জড়িত। সুতরাং এই দিনটি বিগত 15-16 বছর বিএনপি ভালোভাবে উদযাপন করতে পারেনি। বিএনপির বক্তব্য হচ্ছে বা বিএনপির দাবি হচ্ছে গোটা জাতির কাছে এই দিনটি ভুলিয়ে রাখা হয়েছিল। সুতরাং এই দিনটিকে মনে রাখার মতো এবং এই দিনটির বার্তা পুরো বাঙালি এবং বাংলাদেশিদের কাছে দিতেই বিএনপির এই আয়োজন এবং স্মরণীয় বা ঐতিহাসিক আয়োজনে ঐতিহাসিক দিবসে, এবং সেটিরই সম্মিলন আমরা দেখলাম, সেটিরই উৎসবমুখর পরিবেশ আমরা দেখলাম, সেটিরই একটা বর্ণাঢ্য আয়োজন আমরা দেখলাম আজকের এই সমাবেশে। যে বিকেল 4টা থেকে প্রায় 4টা থেকে বা 3:30টার পরে যে র্যালি শুরু হয়েছে, যে শোভাযাত্রাটি শুরু হয়েছে, সেই শোভাযাত্রার এখনও সেই শোভাযাত্রাটির শেষ প্রান্তটি এখনও রাস্তাতে রয়েছে। এখনও সেই শোভাযাত্রার শেষ প্রান্তটি এই মানিক মিয়া এভিনিউতে এসে পৌঁছায়নি, যে মানিক মিয়া এভিনিউতে এসে যে কর্মসূচি শেষ করা হবে। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা যতদূর জানছি যে অনেক রাত হয়ে গেছে বা সন্ধ্যার অনেক সময় হয়ে গেছে, প্রায় 6টারও বেশি বাজে। সুতরাং এই সময়টাতেই বেশি দেরি না করে হয়তো এই কর্মসূচিটি শেষ করতে দেওয়া হবে। আমরা যতদূর দেখছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে পৌঁছলেন। তিনি এই পুরো র্যালিতে তিনি ছিলেন, পুরো র্যালিতে ট্রাকের উপর কিছু দূর তিনি হেঁটেছেন এবং অধিকাংশ সময়টি এই র্যালিতে তিনি অবস্থান করেছেন এবং চেহারায় আমরা দেখছি না ক্লান্তির চাপ। তার সাথে আমরা দেখছি যে বয়স হয়েছে এই নেতাদের, তারাও পুরোটা সময় উজ্জীবিত করেছেন এই নেতাকর্মীদের, তারাও পুরোটা সময় এই শোভাযাত্রায় তারা পুরোটা সময় ধরে ছিলেন। আমরা বলছিলাম ইতিমধ্যে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তাদেরকে নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে হাজির হলেন। আমরা দেখছি সালাউদ্দিন আহমেদ, আমরা দেখছি ডক্টর আব্দুল মঈন খান, আমরা দেখছি মির্জা আব্বাস, আমরা দেখছি আমির খসরু মাহমুদ চৌধুরী, আমরা দেখছি এই যে জাহিদ হোসেন, তাদেরকে নিয়ে এই অস্থায়ী মঞ্চে ইতিমধ্যে এসে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যতদূর ধারণা করছি যে বিএনপির এই যে কর্মসূচি সেটা শেষ হতে পারে। এখনও মিছিল আসছে, এখনও বাস, ট্রাকে করে, পিক আপে করে, ঘোড়ার গাড়িতে করে, ভ্যানে করে, রিক্সায় করে এবং অধিকাংশই আসলে হেঁটে, ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, রং বেরঙের গেঞ্জি, ক্যাপ সেগুলো পরে বিএনপির নেতাকর্মীরা আসছেন। সেই শুরু থেকে এখনও তারা আছেন। একটু আগেও আমরা বলছিলাম যে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি, যিনি আজকের এই দিনে একজন অন্যতম সংগঠকের ভূমিকা পালন করছেন। আজকের এই দিনটি যিনি আহ্বায়ক ছিলেন তিনি এজেডএম জাহিদ হোসেন এবং তার ইয়েতে ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু ছিলেন শহীদুদ্দিন চৌধুরী এনি। তারা বলছিলেন যে এই যে যখন আসলে এটি শেষ প্রান্ত বা শেষের মুহূর্তটি, সেই মুহূর্তে এখনও র্যালিটি রয়ে গেছে কারণ বাজারের ওই অংশে, বাংলা মোটর অংশে। সুতরাং এটির মধ্য দিয়েই এটির পরেও আজকে শেষ মুহূর্ত বা সমাপনী একটা অধিবেশন বা সমাপনী একটি বক্তব্যের পর্যায়ে আমরা নিশ্চয়ই সরাসরি দেখাচ্ছি, দর্শকরাও দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সমাপনী বক্তব্য রাখছেন মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি তার বক্তব্যে আমরা একটু চলে যাচ্ছি। সভাপতি বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি সুদূর লন্ডন থেকে আমাদের এই র্যালি দেখেছেন, আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমার মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক আগে এরশাদের সময় আমরা ফার্মগেট থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত একটা র্যালি করেছিলাম। বহু আগের কথা, বয়স তখন অনেক কম ছিল, পায়ে হেঁটে করেছি। আজকে দীর্ঘদিন পর সেই পল্টন থেকে কাকরাইল, শাহবাগ হয়ে এই জায়গা পর্যন্ত আমাদের সকল ভাই বোনেরা যেভাবে কষ্ট করে এসেছেন, আমি দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি
বিগত দিনে যেভাবে আন্দোলন করে এই সরকারের পতন আপনারা ঘটিয়েছেন, আগামী দিনে যে কোনো ষড়যন্ত্রকে ইনশাল্লাহ আপনারা মোকাবেলা করতে পারবেন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা, বিশেষ করে আমাদের মহাসচিব, আমি গত 2 দিনে কয়েকটা বক্তব্য কিছু বলেছি যে আমরা সামনে ঘোড়ার অবস্থা দেখতে পাচ্ছি। আমি জানি না ঘোড়াটা কী করবে, কারা করবে, কীভাবে করবে, কিন্তু যদি ওরকম কিছু হয়, আজকের এই র্যালি প্রমাণ করেছে আমরা সকল কিছু ইনশাআল্লাহ মোকাবেলা করতে পারব। আপনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আর বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা মির্জা আব্বাসের বক্তব্য শুনছিলাম। আমরা ইতোমধ্যে বিএনপির অন্য নেতারাও কথা বলার কথা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ধন্যবাদ বা সমাপনী বক্তব্য রাখবেন এবং আজকের এই যে ঐতিহাসিক দিনের বা ঐতিহাসিক কর্মসূচির সমাপনী টানবেন। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আমাদের ঢাকা বিভাগের 8টি জেলার বিএনপি অঙ্গ সংগঠন সমূহ এবং ঢাকার আপামর জনসাধারণ আপনাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাব। আজকে এক ঐতিহাসিক র্যালি আপনারা সম্পন্ন করবেন। আজকের ঐতিহাসিক দিনে 7ই নভেম্বর আমাদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতির স্বাধীনতা সর্বত রক্ষার জন্য যে আপনারা নতুন করে শপথ নিলেন, আমাদের নতুন করে শপথ নিলেন গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, এটা আজকে একটা মাইল ফলক হয়ে থাকে। সমগ্র দেশের মানুষকে আমরা সংগত করবো, সুসংগত করবো, ঐক্যবদ্ধ করবো। সকল রাজনৈতিক দল এবং সংগঠন মতকে আমরা আহ্বান জানাবো আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আমরা যে সংগ্রাম লড়াই করেছি, আমাদের ছেলেরা মুখের রক্ত দিয়েছে, সেই রক্তকে সত্যিকার অর্থে তাদের এই আত্মত্যাগ তাদেরকে আমরা সম্মান দেখাতে চাই। তাহলে অতি দ্রুত আমাদের সমস্ত সংস্কারগুলো শেষ করে আমাদেরকে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটি পার্লামেন্ট গঠন করতে পারবো, জনগণের একটি সরকার গঠন করতে পারবো। আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন, তিনি বক্তব্য রাখবেন। আমি আপনাদের সঙ্গে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার ইয়ার শরীফ জামাতে ঢুকছে, আপনি শেষ করেন। জামাতে ঢুকছে বলছে আপনি শুক্রবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই সময় লন্ডনে তিনি জুমার নামাজে গেছেন। সেই জন্য আমরা আজকে আমাদের এই বিশালতম র্যালি, যা এই সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় র্যালি আপনারা করেছেন, সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের এই র্যালি আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়বাদী দল, বাংলাদেশ জাতীয় দল, শহীদ জিয়া, শহীদ জিয়া, শহীদ জিয়া, শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির কর্মসূচি চলছিল। মানিক মিয়া এভিনিউতে সরাসরি ছিলাম আমরা। দেশে বিদেশে এখনও সক্রিয় গণতন্ত্র বিরোধী অপশক্তি, তাই সরাসরি ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও
মুক্তি নেই। দেশ ও গণতন্ত্র ফেরত পাবে না, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে একথা বলেন তিনি। ভার্চুয়ালি বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। আজকের কর্মসূচি কারো বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয়, এমনটাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উল্লেখ করেন, এটি নিজেদের স্বার্থ আর ভোটাধিকার নিশ্চিতের মিছিল। তারেক রহমান আরও বলেন, দেশবিরোধী চক্র অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায়, কিন্তু এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশাই ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশে যাতে আর কখনই ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসতে না পারে, এই জন্য প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি। জনপ্রতিনিধি হতে ইচ্ছুক ব্যক্তিদেরকে জনগণের ভোটের প্রতি মুখাপেক্ষী করা না যাবে ততক্ষণ পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না। শেখ হাসিনা পালালেও দেশকে আক্রমণ করতে পারে তার দোসররা, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন চক্রান্তের বিষয়ে ঐক্য সৃষ্টি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। দুপুরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপির সঙ্গে জড়িয়ে আছে। বিগত 17 বছরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল, এমনটা তার অভিযোগ। শেখ হাসিনা তার দোসরদের নিয়ে লুটপাট করেছে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ ধ্বংসের চক্রান্ত নস্যাৎ করতে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এর জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। ভবিষ্যতে কোনো সংকট আসলে অবশ্যই তা মোকাবেলা করার কথা জানান মির্জা ফখরুল। বাংলাদেশকে একটা লুটপাটের রাজত্বে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল এবং শেখ হাসিনা তার দোসরদেরকে নিয়ে, তার সহকর্মীদের নিয়ে এই বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে বলতে পারে। মিছিলের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপুরে বিএনপি আয়োজিত র্যালিতে যোগ দেন দলটির লাখো কর্মী। দুপুর 3টায় দলীয় কার্যালয় থেকে র্যালি শুরু হবার কথা থাকলেও 12টা থেকে কর্মীরা অবস্থান নেয় নয়াপল্টনে। রাজধানীর প্রতিটি ওয়ার্ড এবং থানার পাশাপাশি ঢাকার বাইরের কর্মীরা অংশ নেয় র্যালিতে। শীর্ষ নেতাদের বক্তব্যের পর শুরু হয় মূল শোভাযাত্রা। নয়াপল্টন থেকে শুরু হয় কাকরাইল, শাহবাগ, বাংলা মোটর হয়ে মানিক মিয়া এভিনিউতে শেষ হয় এই জনস্রোত। দলটির কর্মীরা বলেন, ফ্যাসিবাদী শাসনের কারণে প্রায় 16 বছর কোনো কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। বারবারই পড়তে হয়েছে বাধার মুখে। দ্রুতই দেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, প্রত্যাশা দলীয় কর্মীদের। আমরা যেটা প্রত্যাশা করছি তার চাইতে অনেক অধিক লোক আমাদের র্যালিতে সম্পৃক্ত হবে। 1 মাস রোজা রাখা আমরা যে ঈদের দিনটা উদযাপন করি, ঠিক ওই রকমই আমার কাছে লাগছে। 17 বছর পর আজকে আমরা উন্মুক্তভাবে চলতে পারতেছি। আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের মানুষ যে গত 15 বছর ভোট দিতে পারে নাই, সেই ভোটটা বাংলাদেশের মানুষ এখন দিতে চায়। 31 দফার পক্ষে জনমত গঠনের অংশ হিসেবে পটিয়ায় সমাবেশ করলেন বিএনপির নেতাকর্মীরা। সদর থেকে বেরিয়ে মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রপুলে শেষ হয়। এতে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এর আগে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ নেতারা বক্তব্য রাখেন। দেশ গঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং দল ঘোষিত 31 দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার সাদাত হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে বর্ণাঢ্য মিছিল করেছে মোহরা 5 নম্বর ওয়ার্ড বিএনপি। মিছিলটি মৌলভীবাজার থেকে শুরু হয়ে কাপ্তাই রাস্তার মাথায় শেষ হয়। নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো কিছুই পরিবর্তন করা যায় না, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি বের করে খুলনা মহানগর বিএনপি। পরে নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতা করবে, তবে সেটা একটা যৌক্তিক সময় পর্যন্ত। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার তাগিদ দেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চায় বিএনপি।
5 আগস্ট অর্জিত স্বাধীনতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন গয়েশ্বর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এছাড়া বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একটি অবাধ সুস্থ নির্বাচন, এগুলো তো আর আমাদের কোনো কথা নেই। পরিবর্তন আছে, সংস্কার আছে, সবকিছুর সাথে একমত, কিন্তু একটি নির্বাচিত জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায়। গারো ও আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিষ্পত্তি করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিকেলে বনানীর এক স্কুলে গারোদের ওয়ানগালা অনুষ্ঠানের আয়োজন ছিল, সেখানেই এই তথ্য জানান তিনি। বলেন, বন রক্ষা করতে হবে, বন না থাকলে দেশের সংস্কৃতি থাকবে না। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান উপদেষ্টা। পাহাড়ের সবার অধিকার এবং দাবি পূরণে কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছে রেজওয়ানা হাসান। বনবাসীদের সাথে যদি বন বিভাগ একটা সবসময় দ্বন্দ্বে থাকে, তাহলে এটার সুবিধা নেয় কারা জানেন? বন যারা দখল করে তারা, বনের গাছ যারা অবৈধ উপায়ে বিক্রি করে তারা। তো এই টেনিউরাল ইনসিকিউরিটি আমাদেরকে নিষ্পত্তি করতে হবে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা 3 মাসে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি কতটুকু? সংস্কার কমিশনের কাজ শুরু, রেমিটেন্স বৃদ্ধি, প্রশাসন ও পুলিশের রদবদলকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে উঠেছে প্রশ্ন। বলছেন, কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার। তাদের ধারণা, নির্বাচনের সময়সীমা নির্ধারণ করলে অস্থিরতা কমতে পারে। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। পাহাড় সমান প্রত্যাশা নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের 3 মাস। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই সময়ে কতটা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে? 3 মাসের মধ্যে একেবারে চমক লাগানোর মতো কিছু সাফল্য বলবেন, সেই সাফল্যটা কিন্তু নাই, কিন্তু একটা চেষ্টা আছে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে একটা রূপ দেওয়ার। কিছু কিছু ভালো কাজ আমরা সিদ্ধান্ত ভালো হয়েছে, যেমন কমিশনগুলো হয়েছে, দায় মুক্তি আইন সেটাকে স্থগিত করা কিংবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সিদ্ধান্ত। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংখ্যালঘু ইস্যু মোকাবেলায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে তাদের। সংখ্যালঘু, তারপরে জাতিগত বা ধর্মীয় সংখ্যালঘু নিরাপত্তাহীনতার বোধটা যাচ্ছে না, সেটাকে অজুহাত করে ভারত যে সন্তুষ্ট না এই পরিবর্তনে, সেগুলিকে নিয়ে একটা তার রাজনৈতিক বিজেপি সরকার চেষ্টা করছে। ট্রাম্প সাহেবও এটাকে ব্যবহার করার চেষ্টা করলো। সেটাকে থামানোর জন্য সরকার যদি নিজে যথাযথ ভূমিকা গ্রহণ করে তাহলে তো এগুলি হবে না। যদি কোনো একটা থানাতে গিয়ে রিকোয়েস্ট করেন যে অমুক জায়গায় একটা গোলমাল হচ্ছে, আপনারা যান, থামানোর চেষ্টা করেন, সেই কাজটা কিন্তু পুলিশ উদ্যোগ নিয়ে করে না, যে কারণে সামরিক বাহিনীকে পাশে রাখা হয়েছে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আবার দেখছি যে তারাও যে খুব অ্যাক্টিভ তা না। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নিয়েও সন্দিহান বিশ্লেষকরা, যদিও তারা মনে করেন এর বড় দায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক ব্যবস্থাপনার। প্রতিদিনকার সবজি, ডাল, তেল, এইসব জিনিস কিনতে, এমনকি চাল কেনার জন্য যে আয় আমার হাতে আছে বা যেই অর্থ আমার হাতে আছে, আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই কিন্তু খুব কষ্টে আছে। মূল্যস্ফীতি এবং জিনিসপত্রের দাম, এই ক্ষেত্রে সরকারের কোনো সাফল্যতা আমরা দেখি না। সরকার যে একটা কার্যকর উদ্যোগ নিচ্ছে সেটা আমরা দেখি না। তাদের অভিযোগ, ক্ষমতাবান নানা পক্ষ চাপ দিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করছে, এজন্য সরকার নানা ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে। এখানে তো বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ কাজ করে। এক গ্রুপ নিষিদ্ধ করার কথা বলছে, আরেক গ্রুপ বলছে যে না, আমরা নিষিদ্ধ করার দিকে। পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে দুর্বলতা দেখা যাচ্ছে, শৈথিল্য দেখা যাচ্ছে। অনেক সামাজিক গোষ্ঠীর ক্ষমতায়ন হয়েছে, এই ক্ষমতায়নের ফলে একটা ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা চলছে। সরকারের যে শ্লথগতি আমরা দেখছি, এর পেছনে এই কারণ যে আচ্ছা অন্য স্টেক হোল্ডাররা কী বলবে, সেটা করতে গিয়ে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটছে। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে নির্বাচন কবে হবে বা সংস্কার কর্মসূচি কিভাবে বাস্তবায়ন হবে এর রূপরেখা দিলে অস্থিরতা কমবে বলে মনে করেন বিশ্লেষকরা। তো নির্বাচন নিয়ে আমি মনে করি সার্চ কমিটির কাজটা ঠিকঠাক মতো হবে এবং নির্বাচন সামনে হচ্ছে, তার যে রোড ম্যাপ
এবং তার জন্য যে সমস্ত প্রস্তুতিটা আমার ধারণা যে সরকার শিগগিরই শুরু করবে। তারা যদি বলে দিত অমুক বছরের অমুক সময়ের মধ্যে আমরা এই কাজটি করব, হ্যাঁ, তো সেই রকম কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেক রকম ভুল বোঝাবুঝি অবস্থাটা তৈরি হয়েছে। সেভাবে গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিয়ে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আদালত যখন চাইবেন তখনই শেখ হাসিনাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নীলফামারী পৌরসভা মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, ভারতের কাছ থেকে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করে বাংলাদেশ। এ সময় তিনি আরও বলেন, দেশের একজন মানুষও হত্যার শিকার হোক তা চায় না জামায়াত। তিনি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান। আমরা আমাদের প্রতিবেশীকে অনুরোধ করব, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, 150 অধিক মামলা। তার বিরুদ্ধে খুনের মামলা আছে, গুমের মামলা আছে, অনেক মামলা তার বিরুদ্ধে আছে। আমাদের বিচারালয় যখন তাকে চাইবে, মেহরবানি করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তাকে তুলে দেবেন। ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল এই আয়োজন। বর্তমান সরকার ৩ মাসেও জনগণের আশার প্রতিফলন ঘটাতে পারেনি। সমাবেশে এমনটা বলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। তার অভিযোগ, দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে, সিন্ডিকেট এখনও তারা ভাঙতে পারেনি। গণ অভ্যুত্থানে শত শত মানুষ জীবন দিলেও ফ্যাসিবাদ এখনও শেষ হয়নি দাবি তার। এ সময় দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজিকুজ্জামান রতন বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও মানুষের মুক্তি মেলেনি। জানান, শ্রমিকরা তাদের অধিকার এখনও ফিরে পায়নি। এভাবে চলতে থাকলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। তাই এখনই কার্যকর পদক্ষেপ না নিলে মানুষ আবার রাস্তায় নেমে আসবে, হুঁশিয়ার করেন তিনি। আমরা এই সরকার ব্যর্থ হোক সেটা আমরা চাই না। এই সরকার সফল হলে গণ অভ্যুত্থান সফল হবে, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। অভ্যুত্থানে মানুষ যুক্ত হয় অধিকারের জন্য। সেই মানুষের সামনে যদি বুটজোড়া থাকে, সেই অভ্যুত্থানের সামনে যদি পুঁজিপতিরা থাকে, সেই অভ্যুত্থানের সামনে যদি ব্যবসায়ী নেতারা থাকে, অভ্যুত্থানে মানুষের রক্ত ঝরবে, স্বার্থ রক্ষা হবে না। ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রুমানা আফরোজ এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাভার নবীনগর এলাকা থেকে তাহজিব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করে র্যাব জানায়, গত 19 আগস্ট ঝিনাইদহ সদর থানায় হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাহজিব আলম সিদ্দিকী 3 নম্বর আসামি। একই ধারায় গত 28 আগস্ট হওয়া আরেকটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলাও আসামি তিনি। গত 27 আগস্ট ওই থানায় হওয়া আরেকটি হত্যা মামলায় তাহজিব আলম 5 নম্বর আসামি। মহানগর দায়রা জজ আদালতে হয়রানির শিকার দাবি করা আইনজীবী স্বপন রায় চৌধুরীকে রাষ্ট্রপক্ষের কেউ এজলাস থেকে বের করে দেননি। তিনি আসামি পক্ষেরও কেউ ছিলেন না, ওকালতনামাও দেয়নি, একথা বলেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। সকালে সিএমএম আদালতের নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেয়া নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একটি পক্ষ স্বপন রায় চৌধুরীকে আদালত থেকে বের করে দেয়। কথিত ওই আইনজীবী প্রকৃতপক্ষে আমুর আইনজীবী নন। দেশবাসীকে ভুল বোঝাতেই সাজানো হয়েছে এই ঘটনা। পিপি ওমর ফারুকী বলেন, নিরাপত্তার স্বার্থে আগামীতে আসামির কাছ থেকেই তার আইনজীবীর নাম শোনা হবে। কোনো আগন্তক এসে সে আইনজীবী না লয়ারের সে ওকালতনামার সে লয়ার তাকে আসামি তাকে ওন করে না, তারপরে সে আইনজীবীও না, সে মাঝখানে এসে সে একটা সিগনেট করে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়। চট্টগ্রামের হাজারী লেনের ঘটনায় সম্পৃক্ততার দায় অস্বীকার করেছেন
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন নেতারা সকালে রাজধানীর পুরান স্বামীবাগে ইসকন কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। সেখানে তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানান ইসকন নেতারা। তারা বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাজারীকলিতে হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে আগেই শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। নেতারা বলেন, প্রায়ই ফেসবুকের পোস্ট ঘিরে অপ্রীতিকর ঘটনায় সনাতন ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত হন। ওঠে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারকে উদ্যোগ নেয়ার দাবি। আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, যে যারাই ছিল না কেন, আমরা তাদের সবসময় তাদের কাছে প্রতিবাদ জানিয়েছি। যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছেও আমরা প্রতিবাদ জানাই। যারা এই ধরনের ঘটনা ঘটায় এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকারের কাছে আমরা কামনা করি। রাজধানীর কুড়িল বিশ্ব রোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুপুরের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। শর্ট সার্কিট থেকে বাসে আগুন লেগেছে এমনটা জানিয়েছে বাস চালক। গাড়ি রাখি আমি চা খেয়ে দাঁড়াই আছি ছায়াতে, দেখি যে ধুমা উঠলো। আমি সঙ্গে সঙ্গে গেট খুলে তার মধ্যে টানে ছিঁড়ে দিছি, দেওয়ার পরে আগুনটা ছড়ে গেছে। গাড়ি রেখে খাইতে যায় আর কি, ওই সময়টা শর্ট সার্কিট হয়ে পরে আগুন ধরছে আর কি। তার কিছুক্ষণ পর আবার ফায়ার সার্ভিস আসছে, আইসা পরে আগুন নেভানোর চেষ্টা করলো। দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছেন 1 জন। দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইরের ইর্তা গ্রামে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে 2 জন মারা গেছে। পুলিশ জানায় 3 বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় রাতুলের। হাসপাতালে নেয়ার পর মারা যান বাঁধন। ঘাতক চালককে আটক করেছে পুলিশ। এদিকে লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের লক্ষণখোলায় সিটি কর্পোরেশনের ডাম্পিং জোন না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। দুপুরে করইতলা এলাকার মদিনাতুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার সামনে মানববন্ধন করে শিক্ষার্থী ও এলাকাবাসী। বক্তারা বলেন, 100 বছরের পুরনো কবরস্থান, মসজিদ, মাদ্রাসার পাশে প্রায় 70 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানেই ডাম্পিং জোনের জায়গা নির্ধারণ করা হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় ডাম্পিং জোন নির্মাণ হলে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি বাড়বে জানান বক্তারা। এই এলাকায় যদি কোনো ডাম্পিং হয় এর ধারা শিক্ষা ব্যবস্থার ক্ষতি হবে, এর ধারা ঘরের মানুষের ক্ষতি হবে। আমরা এই ডাম্পিং চাই না। এই ডাম্পিং অন্যত্র সরিয়ে পরিত্যক্ত স্থানে স্থাপন করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাদারীপুর পৌর শহরের ইটের পুল থেকে পাথুরিয়ার পাড় খালের আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সকালে মন্টারপোল এলাকায় খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া ফেরদৌস। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। শপথ বাক্য পাঠ করে খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেয় বিটি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবক। কার্যক্রমে অংশ নিয়েছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরও।